সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলা ভাষণের প্রতিদিন আয়োজন সংবাদপত্র সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে মিরশান নাসরুল্লাহ। এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদ নিয়ে পর্যালোচনা করবো। সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আলোচনা করবো। আলোচনায় যাবার আগে আমরা একটু পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নিই। আজকের দৈনিক প্রথম আলো, নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি, খালেদা জিয়াকে বিদেশ নিতে তারিখ আবার পেছালো। আমার দেশ, পানির দামে ফ্ল্যাট আওয়ামী আমলা বিচারকদের, বিলম্বিত হতে পারে খালেদা জিয়াকে লন্ডন নেয়া। সমকাল, খালেদা জিয়ার অবস্থা এখন উদ্বেগজনক, মিত্রদের আসন ছাড়তে এখন হিসেবে বিএনপি জামায়াত। ইত্তেফাক, 48 ঘন্টা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত, দেশে খুনসহ অপরাধ বাড়াচ্ছে মাদক। যুগান্তর, মিত্রদের মধ্যে হতাশা, বিএনপির 28 আসন নিষ্পত্তির অপেক্ষায়। আসন সমঝোতে আটকে আছে 8 দলের ভবিষ্যৎ, এনসিপির 40% দলীয়, 60% বাইরের প্রার্থী। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে। পেঁয়াজের দাম হঠাৎ কেজিতে 50 টাকা বেড়ে 160। বাংলাদেশ প্রতিদিন, খালেদা জিয়ার লন্ডন যাত্রা কাল, ডাক্তার জুবাইদুর রহমান দেশে ফিরলেন। কালের কণ্ঠ, ডিসিআই রিটার্নিং কর্মকর্তা, অক্সিজেনদের সঙ্গে বিএনপির সমীকরণ মেরুকরণ, খালেদা জিয়াকে কাল লন্ডন নেওয়া হতে পারে। নয়া দিগন্ত, চিকিৎসকদের গ্রিন সিগন্যালে নির্ভর করছে খালেদা জিয়াকে লন্ডন নেয়া, বিডিআর হত্যাকাণ্ডের গভীরে ষড়যন্ত্র, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা। মানবজমিন, আবেগ আপ্লুত জুবাইদা, অপেক্ষায় তারেক, এখন হদিস নেই লুট হওয়া 1340 অস্ত্রের। দেশ রূপান্তর, রবিবার লন্ডনে নেওয়ার আশা, এককভাবে প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ সমমনা জোট নেতারা। আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে শিগগিরই আলোচনা চায় মিত্ররা, কালবেলার হেডলাইন। চিকিৎসকদের অনুমতি পেলে কাল লন্ডন যাবেন খালেদা জিয়া। বণিক বার্তা, দেশের 42% জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা এখনও 5ম শ্রেণীর নিচে। 90-এর দশকে খালেদা জিয়ার শাসন ও রাজনীতিকে চ্যালেঞ্জে ফেললেন তৎকালীন অবসরপ্রাপ্ত সিএসপিরা। নিউ এজ, গ্যাস মাইনিং বাই লোকাল কস্ট ফলস কুইকলি, খালেদা's flight to London likely to be delayed further. Daily Star, health concerns air ambulance delay stall plan, number of fire prone structure travelers in year. এই ছিল মোটা দাগে। আমরা বেগম খালেদা জিয়ার বাইরে নির্বাচন কেন্দ্রিক কিছু ইস্যু রয়েছে। বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা হঠাৎ করে বিলম্বিত হল। আমরা যদি এই বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম, সেটি তো রয়েছে, তার পাশাপাশি তার এই চিকিৎসাকে কেন্দ্র করে গত কয়েকদিনে যে টানাপোড়েন এক ধরনের চলছে, এটি কি আসলে একদিকে তার স্বাস্থ্যগত বিষয়টি রয়েছে, আরেক ধরনের দলের মধ্যে এক ধরনের রয়েছে কিনা, যে কেমন যেন সূত্র মিলছে না। একবার মহাসচিব বলছেন এক কথা, আবার ওইখান থেকে বলছে আরেক কথা। এটি কি আসলে এক ধরনের বোঝাপড়ার অভাব না? বেগম খালেদা জিয়ার এই যে বিদেশ যাত্রার যে বিষয়টা, এটার সাথে 3টা সাবজেক্ট যুক্ত আছে। একটা হচ্ছে ওনার শারীরিক পরিস্থিতি। আসলে উনি যে ধরনের অসুস্থতা, এই অসুস্থতা যে কোনো সময় উত্থান পতন ঘটতে পারে। স্থিরতা নিশ্চিতভাবে বলা যায় না, উন্নতি হবে অথবা অবনতি হবে, এরকম কোনো একটা কিছু বলা যাচ্ছে না। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা, সেটা হচ্ছে কি, ওনার আসলে বিদেশ গমনের ব্যাপারে হাইটেক কোনো এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু সম্ভব না। উনি এর আগের বার যখন লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তখন কাতারের আমিরের একটা এয়ার অ্যাম্বুলেন্স আছে। এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ইকুইপড একটা এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে অ্যাম্বুলেন্সের এয়ারলাইন্সের উপরে, অ্যাম্বুলেন্সের ভেতরে অস্ত্রোপচারের ব্যবস্থা আছে এবং সব ধরনের সাপোর্ট আছে একদম ক্রিটিক্যাল রোগের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই এয়ার অ্যাম্বুলেন্সটা এখন হচ্ছে রক্ষণাবেক্ষণে আছে। সাধারণভাবে কোনো একটা এয়ার অ্যাম্বুলেন্স একটা নির্দিষ্ট সময় চলার পরে এটা মেনটেন্যান্সে যেতে হয়, সেই টাইমটা ওখানে যাচ্ছে। তো যেহেতু কাতার বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্টের ব্যাপারে একটা অঙ্গীকারাবদ্ধ ছিলেন এবং সবসময় পজিটিভ একটা রোল প্লে করছে, কাতারের আমিরের দায়িত্ব নিয়েছে অন্য কোনো জায়গা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে এই ওনাকে চিকিৎসা ব্যবস্থা করবেন। এই হিসেবে জার্মানির একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। তো এখন এয়ার অ্যাম্বুলেন্সের যে জটিলতাটা, এটা কিন্তু এখন নেই।
এখন যে সমস্যাটা সেটা হচ্ছে কি আপনার ওনার ফিজিক্যাল অবস্থাটা, ফ্লাই করার মতো অবস্থা আছে কি না। ডাক্তারদের সর্বশেষ যে অবজারভেশন সেই অনুযায়ী 9 তারিখের আগে আসলে এই আগ পর্যন্ত যে 4 দিন টাইম আছে এই টাইমটা পর্যবেক্ষণ করতে হবে। ফার্দার ইনভেস্টিগেশনের পরে যদি ফ্লাই করার মতো পরিস্থিতি হয় তখনই ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া যাবে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। আর থার্ড যে অ্যাঙ্গেলটা যেটা বললেন আপনি রাজনৈতিক বিষয়, এটা অধিকাংশ কিন্তু জল্পনা কল্পনা নির্ভর। যেমন এখানে তারেক সাহেবের একটা দেশে ফেরার একটা বিষয় আছে, আমরা কিন্তু এটা ভুলে যাই তারেক সাহেব একটা বিশেষ পরিস্থিতিতে দেশের বাইরে গিয়েছিলেন। 1/11-এর যে সরকার, এই সরকার ওনাদের বেগম জিয়ার পরিবারের প্রতি এতটা অন্যায় অত্যাচার করেছে যে ফিজিক্যালি একজন সাবেক প্রেসিডেন্ট, সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে পঙ্গু করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর খালেদা জিয়ার যে কনিষ্ঠ সন্তান যে কুকু, যিনি অল্প বয়সে মারা গেলেন, এই মারা যাওয়ার পেছনে মূল কারণ চিকিৎসকরা যেটা বলে সেটা হচ্ছে তার 1/11-এর পরে যে তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে। এই নির্যাতনের আউটকামটা কি বলা হচ্ছিল যে সে অনেক দুর্নীতি ইত্যাদির সাথে তদবিরের সাথে জড়িত, কিন্তু ফাইনালি কোনো কিছু কিন্তু আসে নাই। মাঝখানে যেটা হলো সেটা হচ্ছে কি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে অকালে মৃত্যুবরণ করলেন। অন্যদিকে বড় ছেলে যে আছে তারেক রহমান, আমরা আপাতত সুস্থ দেখি। আমার ওনাকে যখন লন্ডনে নিয়ে যাওয়া হয় তখন দেখার সৌভাগ্য হয়েছিল আর কি। উনি কিন্তু বসতে পারতেন না অবস্থায়, তার মানে অনেক উচ্চ জায়গা থেকে ওনাকে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে মেরুদণ্ডের ত্যাগ হয়ে গেছে। এগুলো বাস্তবতা। এই অবস্থার মধ্যে উনি লন্ডনে আছেন এক ধরনের রাজনৈতিক অ্যাসাইলামের মধ্যে, ফলে একটা নির্দিষ্ট স্ট্যাটাস আছে। যদি বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়, নির্বাচন অনিশ্চিত, রাজনৈতিক অনিশ্চিত, এই যে ধরনের জল্পনা কল্পনাগুলো আমরা শুনতে পাচ্ছি, নতুন একটা ইন্টারভেনশনের ষড়যন্ত্র চক্রান্ত, তারপরে আমাদের প্রতিবেশী দেশের একটা চাওয়া পাওয়া, তাদের যেসব বিষয়গুলো আগের 1.5 দশকে সরকার দিয়েছিল এগুলো দিতে হবে, তারপর তাদের পছন্দের একটা রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় যেতে হবে, এই যে টানাপোড়েনগুলো, এই টানাপোড়েনের একটা প্রভাব কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে আছে। আমরা সরলভাবে যদি বলি যে বেগম খালেদা জিয়া মা অসুস্থ, এই অবস্থায় তারেক আসছেন না, এত সহজ বিষয়টা না। মা এবং সন্তানের মধ্যে যে ধরনের সংবেদনশীল সম্পর্ক থাকে, এই সম্পর্ক কোনো মাত্রায় এই পরিবারের মধ্যে কম এটা আমরা তো চিন্তাই করতে পারি না। কারণ দুটো পরিবার, মানে এই পরিবারটার একটা লম্বা ঐতিহ্য আছে। সে ঐতিহ্য হচ্ছে তাদের পারিবারিক, অন্যদিকে তাদের রাজনৈতিক এবং রাষ্ট্রের প্রতি তাদের অঙ্গীকারের। ফলে আমি মনে করি যে রাজনৈতিক যে দিকটা, এটা অনেকটাই জল্পনা কল্পনা নির্ভর। এটা মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক অথবা অন্য কোনো ইকুয়েশন, এই জিনিসটা মনে হয় একেবারেই সত্যি না। একটা বিষয় তার চিকিৎসার যে বিষয়গুলো আমরা সাধারণত দেখি যে ভিভিআইপিরা যখন চিকিৎসায় থাকেন তখন হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বাস্থ্য সম্পর্কে এক ধরনের প্রেস ব্রিফিং করে বা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান দেয়, যদি এখানে ডাক্তার জাহিদ হোসেন আছেন দায়িত্বে। কিন্তু এটি আসলে এই কারণে এক ধরনের গুজব তৈরি হয় কিনা যে প্রতিদিন তার আপডেট না জানা, কারণ যেহেতু তার প্রতি একজন মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে তার জানার বিষয়টি নিয়ে। এই যে প্রতিদিনের আপডেটের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যদি একজন রোগী এমন থাকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোনো কিছু, তখন একটা প্রতিদিন ওনার স্বাস্থ্যের উত্থান পতনের একটা বিষয় থাকে। কিন্তু বেগম খালেদা জিয়াকে দীর্ঘ প্রায় 5 বছরের বেশি সময়কাল একদম কনফাইন্ড একটা জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এবং নানান ধরনের কথা আছে। এই সময় ওনাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি, এমনকি এরকম একটা বিষয়ও আছে যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে, যদিও এগুলো প্রমাণের একটা সাবজেক্ট আছে। এরপরে ওনাকে বিদেশে প্রপার ট্রিটমেন্টের জন্য যেতে দেওয়া হয়নি। এই অবস্থার মধ্যে ওনার ফিজিক্যাল অবস্থাটা একেবারে একটা ভঙ্গুর একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। এই অবস্থায় প্রতিদিন ওনার আপডেট জানানো হবে সকাল বিকাল, আসলে এখানে নতুন কোনো কিছু হয়তো থাকবে না। আর তাছাড়া এই পর্যায়ে আসলে নতুন আপডেটের বিষয়টাও হয়তো তো না, কারণ আপডেট দেওয়ার একটা বিপদ হচ্ছে কি, আপনার ফিজিক্যাল অবস্থার তো উত্থান পতন হচ্ছে। এখন সকালে ধরুন ডাক্তার জাহিদ সাহেব অথবা মির্জা ফখরুল সাহেব একটা ব্রিফ করলেন, সন্ধ্যা দেখা গেলো যে এটা পাল্টে গেছে। সন্ধ্যায় যখন আরেক কথা বলবে তখন সাধারণ পাবলিক মনে করবে যে উনি সকালে বলেন এক কথা, দুপুরে বলেন এক কথা, সন্ধ্যা বলেন আরেক কথা। এই ধরনের কিছু বিপদ আছে। তো ফলে এই টেকনিক্যাল জিনিসগুলোর জন্যই হয়তো বা ওনার যারা চিকিৎসক বোর্ড আছেন তারা একেবারে প্রতিনিয়ত আপডেট দিতে চাচ্ছেন না। এই প্রসঙ্গে -4 নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে। হঠাৎ করে এটি কোত্থেকে আসলো, কেন আসলো, বা রাজনীতিবিদরাই বা কেন এটিকে আমলে নিচ্ছেন? আসলে রাজনীতিবিদরা আমলে নিচ্ছেন বলার চাইতে, মানে বাংলাদেশের এই যে গল্পের যে জগৎটা, গুজবের যে জগৎ, এই জগতে এটা কিন্তু আবার নতুন করে আবির্ভূত হয়েছে। এটা আবির্ভূত হওয়ার কারণটা হচ্ছে 1/11-এর মঈন আহমেদের যে গভর্নমেন্ট ছিল, ওই গভর্নমেন্ট প্রকাশ্য এবং তাদের কার্যক্রমের মাধ্যমে দুইটা প্রধান রাজনৈতিক শক্তির শীর্ষ নেতৃত্বকে মাইনাস করার
জন্য কাজ করছে। আমরা ওই সময় দেখছি বেগম খালেদা জিয়ার পরিবার, শেখ হাসিনার পরিবারের প্রতি কী ধরনের আচরণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিবেশী দেশের মানে আলোচনার সংলাপ অথবা সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যেটা আমরা প্রণব মুখার্জির বইয়ের মধ্যে পরবর্তী পর্যায়ে পাই। এখন নতুন যে সময়টা আসছে, এই নতুন সময় -4 এর দিক কী আছে? শেখ হাসিনা তার নিজস্ব কার্যক্রমের কারণে, গণহত্যার সাথে যুক্ত থাকার কারণে, ফেসিবাদ কায়েমের কারণে উনি বিচারের মুখোমুখি এবং সেই বিচারের মুখোমুখি হয়ে ওনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন। তো ফলে ওনার মাইনাস হওয়ার ব্যাপারটা 111-এর যে মাইনাসের জায়গাটা, এই জায়গায় কিন্তু নেই। আর বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলা হচ্ছে উনি গুরুতর অসুস্থ হওয়ার কারণে ওনার পক্ষে আর রাজনীতিতে ফিরে আসা হয়তো কঠিন হতে পারে, যদিও আল্লাহ চাইলে তো অনেক কিছু হতে পারে। তো সেটার জন্য হয়তো ওটা মাইনাস চিন্তা করা হচ্ছে। কিন্তু সরকার মাইনাস করার জন্য কোনো উদ্যোগ আয়োজন গ্রহণ করেছে প্রফেসর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, এইরকম কোনো ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি না। যেমন আজকের পত্রিকায় দেখলাম যে প্রেস সেক্রেটারি একই কথাগুলি বলেছেন। উনি বলেছেন যে সরকার তো এই ধরনের কোনো কার্যক্রমের সাথে নেই। এখন 111-এর সরকার কি করছিল কি এটা সবাই দেশের মানুষ জানে, কিন্তু ওই এজেন্ডা বর্তমান সরকারের নাই। এখন বাইরের কোনো শক্তি অথবা বাংলাদেশের কোনো শক্তির যদি এরকম একটা জিনিস তাদের চিন্তার মধ্যে থাকে, সেটা তো কিছু বলার কিছু নাই। কিন্তু যারা ক্ষমতায় আছে, যাদের হাতে কর্তৃত্ব আছে, তারা এরকম কোনো কিছু করছে কিনা আমরা কিন্তু দৃশ্যত এই ধরনের মাইনাস কোনো কিছু দেখতে পাই না। খলিল, আমরা -4 থেকে একটু নির্বাচনের দিকে আগাই, যেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বিএনপি তার বাকি কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে, 21টির মতো আসন তারা জোটের জন্য বলা হচ্ছে ছেড়ে দিয়েছে, যদিও এটি চূড়ান্ত তালিকা নয়। অর্থাৎ এই যে বিএনপির জোটবদ্ধ হওয়া, নির্বাচনের দিকে যাওয়া, আবার বেগম জিয়ার অসুস্থতা, সব মিলিয়ে এক ধরনের নির্বাচনী ক্রাইসিস দেখছেন কিনা কোথাও? আসলে নির্বাচনের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে আলাপ আলোচনা যেটা দেখা যায়, আপনি মেট্রো রেলে যান অথবা বাসে যান, নির্বাচন কি হবে? তো এই যে প্রশ্নটা, এটা কতগুলো জেনুইন কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কি, সাধারণভাবে আমরা দেখতাম হচ্ছে 90 দিন আগে তফসিল ঘোষণা করা হতো। কিন্তু এখন যদি আমরা ফেব্রুয়ারির 8 তারিখ অথবা 12 তারিখ, যেটা নির্বাচনের সম্ভাব্য তারিখ মনে করা হচ্ছে, সেই তারিখের 90 দিন তো এখন নেই অবশিষ্ট, এখনও কিন্তু ঘোষণা করা হয়নি। সর্বশেষ নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে ডিসেম্বরের 2য় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। এবং এই 2য় সপ্তাহের তফসিল আসলে কতটুকু কী করা হবে এটা কিন্তু নিশ্চিত না, যদিও ফর্মাল ঘোষণার মাধ্যমে বলা হয়েছে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন সিইসি এবং নির্বাচন কমিশন, এরপরে তফসিল ঘোষণা করা হবে। এর মধ্যে আবার এনসিপি বলছে যে নির্বাচনী মানে দলগুলোর প্রস্তুতির পরেই তফসিল ঘোষণা করা দরকার। তা এই কথাগুলোর ভেতরে এক ধরনের বিষয় আছে। আরেকটা জিনিস আছে যেটা আসলে দৃশ্যের অন্তরালে আমরা যা দেখি, তার বাইরে কিন্তু অনেক বাস্তবতা আছে, যেগুলো হয়তো আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু এটার অনুভবের মধ্যে এটা চলে আসে। যেমন যেটা আসে সেটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের দিল্লিতে একটা আলোচনা আমরা শুনছিলাম, এবং সেই আলোচনার ফর্মাল কোনো স্টেটমেন্ট কিন্তু বের হয়নি, যৌথ স্টেটমেন্ট। হয়তো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন সংক্ষিপ্ত এটা, এরপর আবার কাতারে তার একটা ফলো আপ মিটিংয়ের খবর জানিয়ে, এটাও কিন্তু ফর্মাল কোনো নিউজের মধ্যে আসা নাই। এখন এসব আলাপ আলোচনার মধ্যে কি নেগোসিয়েশন হচ্ছে এটা আমরা হয়তো প্রকাশ্যে জানি না, কিন্তু অপ্রকাশ্যে আমাদের কাছে যেসব খবরগুলো আসে সেটা হচ্ছে এখন নির্বাচনের যে আয়োজনটা হচ্ছে, যারা নির্বাচন অংশগ্রহণ করতে চাচ্ছে তার বাইরে ইনক্লুসিভ নির্বাচনের নাম নিয়ে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেই আওয়ামী লীগের কোনো একটা ফরম্যাটে, পরিশোধিত আওয়ামী লীগ হোক অথবা জাতীয় পার্টির জোটের ফরম্যাটে হোক, নিয়ে আসার জন্য আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে একটা চাপ আসছে। এখন আওয়ামী লীগ 3টা টার্মে কোনো নির্বাচনই বাংলাদেশে হতে দেয়নি। নির্বাচনের যে ইনস্টিটিউশনগুলো আছে এগুলো প্রায় ধ্বংসের কাছাকাছি চলে গেছে। তারপর বাংলাদেশের বেসিক যে ইনস্টিটিউশনগুলো, বিচার ব্যবস্থা, আমলা তন্ত্র, এমনকি আমাদের নিরাপত্তা কাঠামো, এই কাঠামোগুলো কিন্তু প্রায় ভঙ্গুর হয়ে গেছিলো। এই ধরনের একটা অবস্থায় নিয়ে যাওয়ার পরে ওই দলকে সাথে সাথে নির্বাচনের মধ্যে নিয়ে আসা, যেখানে বিচারিক কার্যক্রম কিন্তু কমপ্লিট হয়নি, এটার ব্যাপারে দেশের মানুষ এটা কিন্তু চাচ্ছে না। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ এবং 2-একটা ইউরোপিয়ান দেশ, তারা মনে করে যে না, নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার জন্য সব দলকে আসতে হবে। যেহেতু আওয়ামী লীগ একসময় ক্ষমতা ছিল, লম্বা সময় ধরে ক্ষমতা ছিল, তারাও যদি এখানে থাকে তাহলে এটা গ্রহণযোগ্য হবে, এইরকম একটা বয়ান বা একটা স্টেটমেন্ট কিন্তু আছে। কিন্তু যারা মূল কূটনৈতিক অংশীদার বাংলাদেশের মেজর, যেমন আমরা আমেরিকার কথা বলতে পারি, ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে পারি, অথবা চীন, জাপান, রাশিয়া, এই রাষ্ট্রগুলো কিন্তু ইনক্লুসিভ বলতে তারা যেটা মিন করে সেটা হচ্ছে দেশের মানুষ যদি নির্বাচন অংশগ্রহণ করে সেটা হবে ইনক্লুসিভনেস। তো এখন এই
প্রকাশ্য এবং অপ্রকাশ্য যে দেন দরবার টানাপোড়েন, এসব কারণেই নির্বাচন হবে কিনা এক ধরনের সংশয়ের কথা বলা হচ্ছে। আবার আমাদের মিডিয়াগুলোতেও কতগুলো প্ল্যান প্রোগ্রামের কথা বলা হয়, মানে যেমন পতিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মাঝে মধ্যে ঘোষণা দেন যে উনি ঢুকে পড়বেন বাংলাদেশের ভেতরে। তারপরে এখানে বিভিন্ন ধরনের প্রফেশনাল গ্রুপগুলো নিয়ে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে। তারপরে এখানে নাশকতার নানান ধরনের প্ল্যান প্রোগ্রামের কথা আমাদের বিভিন্ন গণমাধ্যমে আসে। এসব কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে আসলে কি নির্বাচন সময় মতো হবে কিনা। কিন্তু আজকেও প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি আছেন ইনি স্পষ্ট বলেছেন যে যত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন নির্বাচন নির্দিষ্ট সময় হয়ে যাবে। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য, ফর্মাল ইনফর্মাল ক্যাবিনেটের আলোচনা, সব জায়গা থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে কি এই সরকারের নির্বাচন সময় মতো না করার ব্যাপারে কোনো ধরনের ছাড় তারা দেওয়ার কথা ভাবে না। একটা আনুষ্ঠানিকতা আমরা তো দেখতেই পাচ্ছি, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন, সেটি তো এক ধরনের রেওয়াজতা আমাদের মনে হয়। না, আনুষ্ঠানিকতা আমরা অনেকগুলো দেখি, যেমন নির্বাচন কমিশনের ব্যাপারে অনেকেই বলে যে নির্বাচন কমিশনের পর্যাপ্ত প্রস্তুতি নেই। পর্যাপ্ত প্রস্তুতি মনে হয় নেই, এটা একেবারেই বলা যায় না, কারণ তারা কাঠামোগতভাবে এমনকি প্রবাসী ভোটারদের ভোট দানের ব্যাপারে একটা কথা বলা হচ্ছিল প্রস্তুতির অভাব, সেটা কিন্তু একটা কাঠামোর মধ্যে আছে। এটা হয়তো এবার শতভাগ বাস্তবায়ন হবে এমন আশা করা যায় না, কিন্তু প্রক্রিয়া তো শুরু হলো। আজকের নিউজ হচ্ছে রিটার্নিং অফিসার হিসেবে ডিসিদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে, একটা পত্রিকা নিউজ আসছে। তার মানে নির্বাচনী প্রক্রিয়াগুলো চলছে। হ্যাঁ, এটা ঠিক আছে। নির্বাচন কমিশন যেটা আছে, অনেকেই বলে যে নির্বাচন কমিশন ঠিক একদম অবাধ, পূর্ণ, নিরপেক্ষ, আস্থাভাজন না। সেটা তো হচ্ছে সাবজেক্টিভ ব্যাপার। কেউ এটা মনে করতে পারে, কেউ এটা মনে নাও করতে পারে। আর যদি মনে নাও করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে একটা নন পার্টিজান তাদের রোল যদি দেখতে পাই, তাহলে তো তাদের প্রতি আস্থা আনতে হবে। মানুষ তো শতভাগ নিরপেক্ষ কখনো হয় না, তার একটা লম্বা ব্যাকগ্রাউন্ড থাকে। যারা কমিশনে যাবেন 50-60 বছর বা আর তার চেয়ে বেশি বয়স, তাদের অতীতের ব্যাকগ্রাউন্ডের একটা ইনভলভমেন্ট থাকতে পারে না। কিন্তু এখনকার কার্যক্রম কি সেটাই আমাদের দেখতে হবে। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কিন্তু সেটা দেখি, তাদের আগের ইনভলভমেন্ট থাকবে, কিন্তু যখনই তারা বিচারপতি শপথ নিয়েছেন তখন থেকে নিরপেক্ষ। এই সরকারের শপথটিও বৈধতা পেয়েছে অলরেডি। হ্যাঁ, অলরেডি পেয়ে গেছে। সেটা তো একটা বড় বিষয় ছিল যে এই সরকার তো সাংবিধানিক নিয়ম অনুযায়ী আসে নাই, কিন্তু বলা হচ্ছে 106 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট অ্যাডভাইস করেছে এই ধরনের সরকার গঠনের ব্যাপারে, সেটা তো রিট হাইকোর্ট আগে খারিজ হয়ে গিয়েছিল। এটা আপিলের ডিভিশনে যখন গেছে, তারাও বলছে একটা রাষ্ট্র শূন্য অবস্থা থাকতে পারে না, কারণ শূন্য অবস্থা না থাকার জন্য ডক্ট্রিন অফ নেসেসিটির একটা তত্ত্ব কিন্তু দেশে দেশে রায়ের ক্ষেত্রে আসে। বাংলাদেশেও কিন্তু সেটাকে উচ্চকিত করা হয়েছে। ফলে এখন সন্দেহ নির্বাচন হবে না এরকম কিন্তু সন্দেহ নেই। এই সরকার না হয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে এরকম কোনো সন্দেহ নেই। একটা সন্দেহ আপনি করতে পারেন যে সামরিক ইন্টারভেনশন হয় কিনা 111-এর মতো, কিন্তু 111-এর মতো ইন্টারভেনশনের বিষয়ে আমরা কিন্তু উদ্যোগগুলো জানতে পারছে, কিন্তু এটা সফল হয়নি। সুযোগ 5ই আগস্ট তো খালি ছিল দেশ, তারপর তো সামরিক বাহিনী ক্ষমতা নেয়নি। আমার মনে হয় এখনকার আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতি, এমনকি বাংলাদেশের পরিস্থিতি, এইরকম 111-এর হস্তক্ষেপের মতো এটাকে সাপোর্ট করে না, অ্যালাউ করে না। আমরা সেটি নির্বাচনী ট্রেন্ডে থাকলেও একটা বিষয় তো যেটি আপনি বলছিলেন যে প্রতিবেশী রাষ্ট্রের একটি চাপ রয়েছে আমাদের নির্বাচন বা অভ্যন্তরীণ রাজনীতিতে। এই যে প্রতিবেশী রাষ্ট্র বা বিদেশি রাষ্ট্রগুলোর যে চাপ, এটির আসলে কারণ কি রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার অভাব, না কোনো পরিবর্তন আসেনি বলেই বা বিদেশ মুখাপেক্ষিতের কারণ? একটা তাত্ত্বিক বিষয় হচ্ছে কি, কোনো স্বাধীন রাষ্ট্র শতভাগ স্বাধীন না, কারণ তাদের কিছু কর্তৃত্ব আন্তর্জাতিক অর্গানগুলোকে সমর্পণ করা আছে। যেমন একটা রাষ্ট্র তার স্বাধীন রাষ্ট্র কিনা এটা বোঝার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির একটা বিষয় আছে। তারপর জাতিসংঘের সদস্য হওয়া, অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো সদস্য হওয়া, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়া, এরকম আন্তর্জাতিকভাবে অনেকগুলো প্রতিষ্ঠান অথবা কাঠামোর অংশ হতে হয়। ফলে কোনো রাষ্ট্র পুরোপুরি বিদেশের প্রভাবমুক্ত হবে এমন আশা করা যায় না। দ্বিতীয় হচ্ছে কি, একটা রাষ্ট্র যখন অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হয়, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন হয় এবং প্রতিরক্ষার ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন হয়, তখন সেই রাষ্ট্রের নিজস্ব সার্বভৌম ক্ষমতাটা কিন্তু অনেক বেশি থাকে। কিন্তু যে রাষ্ট্র ক্ষুদ্র থাকে, যেমন বাংলাদেশের মতো রাষ্ট্র, ধরুন আমাদের জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বেশি, কিন্তু আমাদের মানে বৈদেশিক বাণিজ্য কিন্তু রপ্তানিটা অন্য দেশের উপর নির্ভর করে, আমাদের রেমিটেন্সটা অন্য দেশের উপর নির্ভর করে। তারপরে আমাদের ভৌগোলিক অবস্থান এমন, আমাদের 3 দিকে হচ্ছে একটা বৃহৎ রাষ্ট্র, আর অল্প কিছু জায়গায় হয়তো মিয়ানমার আছে। আর বঙ্গোপসাগরের যে সীমানাটা, এটাও কিন্তু আন্তর্জাতিক যে পানি সীমানার সাথে আমাদের অ্যাক্সেসটা খুব অল্প জায়গায় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের যে ভূরাজনৈতিক অবস্থানটা আছে, এটা বিশ্বের যারা পরাশক্তিগুলো আছে, যারা বিগ প্লেয়ার আছে বিশ্ব পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে,
তাদের স্বার্থের সাথে, নিরাপত্তার স্বার্থের সাথে, অর্থনৈতিক স্বার্থের সাথে কিন্তু একটা যুক্ত। ফলে বাংলাদেশ সবসময় একেবারে শতভাগ নিজস্ব সিদ্ধান্ত নিজে নিতে পারবে এটা আশা করা যায় না। তবে মানে একটা স্বাধীন দেশের যতটুকু সিদ্ধান্ত নিজের নিতে হবে সেটুক থাকা দরকার, যেটা গত 17 বছর আমরা হারিয়ে ফেলছিলাম প্রায়। এটা গত 1.5 বছরে কিন্তু আবার বাংলাদেশ ফিরে পেয়েছে। এই ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা অথবা নিজস্বভাবে চলার যে শক্তি, এই শক্তিকে কেউ পদানত করতে পারবে না। এখানে যে প্রতিবেশী রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র, যেটি আসলে একদম বহুল প্রচলিত শব্দ আমাদের সেখানে, যে আমরা দেখি যে গত 17 বছর বেশ কয়েকটি নির্বাচনে তাদের সরাসরি বক্তব্য ছিল, কিন্তু এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা তারা বলছেন, কিন্তু যেসব অপরাধী তাদের এখানে আশ্রয় নিয়েছেন তাদের ব্যাপারে কোনো, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি হলো সেটির কপি সহ তাদেরকে যে পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিল সেটির ব্যাপারেও কোনো ইতিবাচক সাড়া নেই। তাহলে এই বন্ধুত্ব কেমনে সামনে এগোবে? হ্যাঁ, আপনি গুরুত্বপূর্ণ বিষয় বললেন। এই বন্ধুত্ব কীভাবে সামনে এগোবে? বন্ধুত্ব তখনই এগোতে পারে, আমরা দুইজন বন্ধু, কিন্তু আমি যদি আপনাকে কিল করতে চাই, আপনাকে পঙ্গু করতে চাই, তাহলে এই বন্ধুত্ব টিকবে। যদি আমরা দুইজনেই উইন উইন সিচুয়েশন চাই, আপনি আমার কল্যাণ চান, আমি আপনার কল্যাণ চাই, তাহলে এই বন্ধুত্ব কিন্তু একটা স্থায়ী রূপ পায়। রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এই যুক্তিটাকে আপনার সামনে রাখতে হবে। ভারতের নীতি নির্ধারকরা যদি অখণ্ড ভারতের যে ফিলোসফি এটাতে বিশ্বাস করেন তাহলে এই সহাবস্থান কখনো সম্ভব না। কারণ অখণ্ড ভারত মানে কি? অখণ্ড ভারত মানে হচ্ছে কি ভারত, পাকিস্তান, তারপরে মিয়ানমার, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ সবগুলো নিয়ে একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্র হবে ভারত, অখণ্ড ভারত। তো সেটা যদি আপনি ফিলোসফিক্যালি বিশ্বাস করেন এবং এই এজেন্ডাকে সামনে এগিয়ে নিতে চান, তাহলে এই চারপাশের কোনো দেশ কি আপনার বন্ধু হতে পারে? এটা হতে পারে না। এই জায়গায় ফিলোসফিক্যাল কিন্তু স্ট্যান্ডটা পরিষ্কার করতে হবে। সহাবস্থান হবে, প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন হবে, তার নিজস্বতা, তার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা, এটার ক্ষেত্রে ভারতের একটা কমিটমেন্ট থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের যে কার্যক্রমটা, এই কার্যক্রমে আমরা এটার প্রতিফলন দেখি না। যার কারণে আজকে আপনি যে বন্ধুত্বের খেলাপের কথা বললেন, এটি এই কারণেই। বাংলাদেশ কখনো তো ভারতকে দখল করতে যায়নি, অথবা ভারতের নিরাপত্তাকে হুমকি মুখে ফেলবে এরকম কোনো এজেন্ডা তো বাংলাদেশের কখনো ছিল না, এবং সামনেও থাকার সম্ভাবনা নেই, আর এটা বাস্তবসম্মতও না। তো ফলে মূল দায়টা, মূল যে কর্তব্যটা, এটা কিন্তু ভারতের। এটা আইকে গুজরাল সাহেবের যে ডোকট্রিন ছিল, সেই ডোকট্রিনের কিন্তু একটা মেজর জিনিস হচ্ছে কি, ভারতকেই কিন্তু তার কর্তব্য পালন করতে হবে এই অঞ্চলের বড় শক্তি হিসেবে। কিন্তু পরবর্তী পর্যায়ে এই ডোকট্রিন থেকে আসলে পরবর্তী শাসক যারা আছে তারা সরে গেছেন। খুলবি, এখানে একটা বিষয় যে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে চিঠি দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী, সেটিরও তো কোনো ইতিবাচক বক্তব্য দিবে বা দেবে না, বা তার স্ট্যাটাস কি সেটিও তো এখন পর্যন্ত পরিষ্কার করেনি ভারত। এটার আসলে একটা কারণ কি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে পরবর্তী যে বিকাশ সময়, এই সময়টাতে ভারতের যে মানে ডিপ স্টেট যারা আছে তারা বাংলাদেশ ভূখণ্ডে তাদের একটা পলিটিক্যাল অ্যাসেট হিসেবে আওয়ামী লীগকে ইউজ করতে চেয়েছে। যার কারণে আমরা দেখি কি, বাংলাদেশের স্বার্থ যখন ভারতের প্রসঙ্গ আসে তখন কিন্তু এটা রক্ষিত হয় না। যেমন আপনি যদি মনে করেন যে ফেনীতে যে রামগড়ের সেতু করা, যেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একদম সর্বসম্মতভাবে এটা মানে অনুচিত একটা কাজ। তারপরে ধরুন আপনার মুহুরী যে মিরসরাই বিশাল একটা এলাকাকে আপনি ইন্ডিয়ান ইপিজেড করলেন, সংবেদনশীল এলাকা, যেটা যে ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে তারা 5 মিনিটের মধ্যে বঙ্গোপসাগরে পৌঁছে যাবে। এই ধরনের জিনিসগুলো ভারতকে দেয়া, এটা আমরা বাংলাদেশে যারা শাসন করবেন তাদের তো আগে বাংলাদেশ স্বার্থ হতে হবে, তারপরে তো অন্যের স্বার্থ। কিন্তু এই জায়গাটা ব্যাহত হওয়ার কারণে কিন্তু আজকে এই ইয়েটা। আর মানে শেখ হাসিনাকে কেন ভারত আশ্রয় দিচ্ছে? কারণ যেহেতু পলিটিক্যাল অ্যাসেট মনে করে, অর্থাৎ ওনার যা কিছু হবে তাদের পাশে দাঁড়াইতে হবে। এটা তো আজকের ঘটনা না। আপনারা 75-এর পরে যেটা যে কাদের সিদ্দিকী সহ যে বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, তারপরে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে যে সশস্ত্র সংগ্রাম শান্তি বাহিনীর, সবগুলোতে তো তারা ইন্ধন দিয়েছে। এই ধরনের একটা পলিসি থেকে সরে না আসলে তাহলে কখনো কিন্তু শান্তি হবে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে ভারতের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে বিরক্তির যে মনোভাবটা, সেই মনোভাবটা আপনার এই যে 15 বছর আগে যা ছিল তার তুলনায় যদি এখন হিসেব করেন, অলমোস্ট 90% মানুষ কিন্তু ভারতের এই অ্যাটিচিউডকে ঘৃণা করতেছে একেবারে। এটা তাদের বোঝা উচিত। আমার মনে হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক, বাংলাদেশের মানুষকে ভারতের মানুষের কোনো অকল্যাণ চায়? ভারতীয়রা কেউ কল্যাণ চায় না। কিন্তু যারা রাষ্ট্রের পলিসি নিয়ন্ত্রণ করে তারা কিন্তু যে দৃষ্টিভঙ্গিটা নিচ্ছে, এটার কারণে বন্ধুত্বের ব্যাহত হচ্ছে। তার মানে ভারত যদি বাংলাদেশের সাথে
সঠিক একটা করতে চায়, তাহলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আইনি যে বাধ্যবাধকতা, এই বিষয়গুলোকে তারা বিবেচনা করবে এবং ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ বিরোধী কোনো সশস্ত্র অন্তর্ঘাতী কোনো কিছু হবে এটাকে তারা অ্যালাউ করবে না। তবে আমরা একটু নির্বাচনের দিকে আবার ফিরি। আসন সমঝোতা আটকে আছে 8 দলের ভবিষ্যৎ, এনসিপির বিষয় রয়েছে, জামাত ইসলাম একটা জোট করছে। নির্বাচনের যে জোট এটি আসলে নতুন কিছু নয়, কিন্তু এবার জোটের যে মেরুকরণ সেটিতে একটু ভিন্নতা থাকছে, কারণ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এটি আসলে এক ধরনের যন্ত্রণায় ফেলবে কিনা রাজনৈতিক দলগুলোকে? হ্যাঁ, এটা তো এক ধরনের যন্ত্রণা ফেলবে বলতে হচ্ছে মানে জোট করার যে সমঝোতা এটার ক্ষেত্রে একটা ফেলবে। যেমন মনে হয় একটা ছোট দল এই জোটে যাওয়ার কারণে বিএনপির যে প্রতীক আছে যদি ধানের শীষ পেত তাহলে জয়টা তার জন্য সহজ হতো। কিন্তু ওই দলের নিজস্ব যে প্রতীক, যেমন একটা দল আছে পার্থ সাহেবের দল, গরুর গাড়ি মনে হওয়ার মার্কা আর কি, তো গরুর গাড়ি মার্কা নিয়ে যদি ওই অঞ্চলে উনি প্রার্থী হন আর অন্যদিকে ধানের শীষের প্রার্থী কেন থাকলোই না, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় তো উনি অনেকটুকু পিছাই যাবে। এই কারণে এই জোটের যে সমীকরণটা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে কি, আসলে এখানে ধরেন বিএনপির একটা স্ট্যান্ড আছে, তো বিএনপি যারা প্রত্যেক আসনে 5-7 জন করে অ্যাসপাইরেন্ট আছে এবং এরা সবাই হয়তো জিতে যাওয়ার মতো অ্যাসপাইরেন্ট, প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তারা এত বছর ধরে কাজ করার পরে যখন দেখবে যে আরেকটা ছোট দল যার কোনো এলাকায় ওইরকম জনসমর্থন নাই তাকে যখন প্রার্থী করা হয় তখন তারা কিন্তু আবার কাউন্টার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করতে পারে। ফলে এই যে অবস্থাটা, এই অবস্থাটা বড় দলের সাথে ছোট দলের যে মিল হওয়া, এই মিলটাকে ঝুঁকির মধ্যে ফেলতেছে। যার কারণে আমরা প্রথমে 237টাতে মনে হয় বিএনপির নমিনেশন দেখছিলাম, এখন তো আরও 36টাতে দেওয়া হলো, তার মানে 27টা আসন হয়তো থাকে। তার মানে বড় ধরনের কোনো একটা সমঝোতা না হওয়ার সম্ভাবনাই বেশি। জামাত ইসলামের ক্ষেত্রে বসে এটা অতটা না, কারণ তারা একেবারে কোনো জোট করে নেয়, তারা বলতেছে নির্বাচনী সমীকরণ করবে, ফ্রন্ট করবে, বোঝাপড়া করবে। সেটা হয়তো অতভাবেই নাও হতে পারে, তবে আমরা দেখবো আগামী 1 সপ্তাহের মধ্যে কী হয়। নিজ প্রতীকে নির্বাচন না করলে তো উচ্চকক্ষে গিয়েও ঝামেলা হবে, কারণ ভোটের অনুপাত কিভাবে হিসাব করবে? না, হিসাব করবো ওই প্রতীকে যতটুকু ভোট পাবে ওই হিসেবে হবে না। যদি জোট করে মানে ওই দলের প্রতীকে নির্বাচন করা যেত তাহলে তো ওই সুযোগটা থাকতো। এই জন্য ছোট দলগুলো কিন্তু জোট করার ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছে। তারা যদি 200 আসনের প্রার্থী হয় তাহলে অনেক ভোট পাবে, সেই ভোটের অনুপাত অন্তত 1টা আসন 2টা আসন তারা আশা করতে পারে উচ্চ পরিষদে। জি, আলোচনা অনুষ্ঠানের জন্য মাসুম রহমান খলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।